ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আজকেও আমরা বিষয় রেখেছি জুলাই ও প্রাসঙ্গিক বিষয়, যদিও আজকে বেশ কয়েকটি সংবাদ আলোচিত আছে, যেমন প্রধানমন্ত্রীর যে পরিবেশ বিষয়ক যে বক্তব্যগুলো, যেমন বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথা বলেছেন এবং যেটি পরিবেশ বান্ধব, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং এটি খুবই টেকনিক্যাল একটা ইস্যু। এটি কীভাবে বাংলাদেশ করবে সেটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী যে এ নিয়ে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে বসছেন এবং এই বিষয়টি সামনে আনার জন্য প্রধানমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই। এবং আরেকটি বিষয় আছে, সেটি হলো আজকে হাইকোর্টের যে রায় তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করে দেওয়ার যে পঞ্চদশ সংশোধনী, সেই পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে দেওয়ার যে রায়, সেটি পুনর্বহাল রেখেছে উচ্চ আদালত। অর্থাৎ এবং আইনমন্ত্রী একটি কথা বলেছেন, অর্থাৎ আগামী যে সরকার, সেই সরকারের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। আগামী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে সামনের অধিবেশনে বিল, এটি আইনমন্ত্রী নিশ্চিত করেছেন। এই আলোচনাগুলো আমরা করব, তবে এই আলোচনা আসলে দীর্ঘ সময় হয়েছে, যে কারণে আমার কাছে অতটা আলোচিত মনে হয় না, কারণ এখন তো সমাধানের দিকেই এগোচ্ছে। আরেকটি বিষয় আছে, সেটি হলো যে আমাদের পার্বত্য এলাকায়, অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে পাহাড় ধসে নিহত হয়েছেন, তাদের প্রতি তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমি, এবং তাদের যে শোক সন্তপ্ত পরিবার, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এবং এই বিষয়গুলো আমরা প্রতিনিয়তই দেখে আসছি, অর্থাৎ যখন পাহাড় ধসে মানুষ মারা যায় তখন দারুণ আলোচনা হয়, এবং ঠিক এই বন্যা চলে গেল, এরপর আর সেই আলোচনা থাকে না। এই ভারগুলো আমি সম্পূর্ণ কর্তৃপক্ষের উপরে দেব। অর্থাৎ নিউজ মিডিয়া এটি নিয়ে আলোচনা করে কোনো লাভই হয় না। এর আগেও দেখেছি, যেমন যেভাবে আলোচনা হয়, ঈদের আগে যানজটের আলোচনা হয়, ঈদের আগে সড়ক দুর্ঘটনার আলোচনা হয়, এগুলো 25-30 বছর আলোচনা হচ্ছে, কিন্তু এগুলোতে কোনো কিছু যায় আসে না। অর্থাৎ কর্তৃপক্ষ এই আলোচনাগুলো হোক এই সংবাদ মাধ্যমে, সেইগুলো নিয়ে কর্তৃপক্ষ খুব সুন্দর এগিয়ে যায়, কিন্তু তারা তাদের কাজটি করে না, উদাসীন থাকে। এই কারণে আমার কাছে মনে হয় যে এই ধরনের আলোচনা মিডিয়াতে করার কোনো মানে নেই। যাই হোক, আমি যে আলোচনাটার কথা বলছিলাম, যে জুলাই নিয়ে আলোচনা করব, জুলাইয়ের প্রাসঙ্গিক বিষয়, এর সঙ্গে তো দর্শক আমরা তত্ত্বাবধায়ক সরকার এইটি নিয়েও আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ছাত্রদলের সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ কাজী জিয়াউদ্দিন বাসিত। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং জাতীয় নাগরিক পার্টির নির্বাহী কমিটির সদস্য ডাক্তার জাহিদুল ইসলাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি, এবং দুজনকে ওয়েলকাম আসসালাম। দর্শক, শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে তারপর আলোচনা শুরু করব। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন জানালেন আইনমন্ত্রী। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে, হাইকোর্টের রায় আপিলে বহাল। প্রাণ প্রকৃতির নিরাপদ আবাসস্থল গড়তে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দ্বিপক্ষীয় আলোচনা হচ্ছে গঙ্গার পানি বন্টন নিয়ে চুক্তি। পাহাড় ধসে বান্দরবন ও কক্সবাজারের শিশুসহ আরও 7 জনের মৃত্যু। বিপর্যয় মোকাবিলায় কাজ করছে সরকার, সংসদে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী। এবং জুলাই অভ্যুত্থানের 2 বছরেও কাঙ্ক্ষিত সংস্কার হয়নি, অভিযোগ রাজনীতিবিদ ও শহীদ পরিবারের সদস্যদের। হত্যার বিচার না হওয়া হতাশাজনক। দেখছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। আমাদের যে শেষ শিরোনামটি, সেই শিরোনামটি হলো যারা আহত ছিলেন এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মীয়দের, তাদের স্বজনদের কথা, যে জুলাইয়ের 2 বছরেও তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। ডাক্তার জাহেদ, আপনারা বিরোধী দলে আছেন এখন, কি সংসদে কি কেমন এই বিষয় নিয়ে কেমন সোচ্চার আপনারা? আজকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সহ-আলোচক সহ যারা আছেন। সংসদে আমরা আসলে, সংসদ তো এখন এই রিসেন্টলি আমরা দেখলাম আমাদের জাতীয় বাজেট নিয়ে একটা লম্বা আলোচনা হয়েছে, এবং সেখানে অনেক কিছু আলোচনা হচ্ছে, এবং সেখানে আমরা দেখেছি যে আমাদের যারা আহত আছে বা শহীদ পরিবার আছে তাদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ভাতার ব্যবস্থা করে এবার
বাজেটে রাখা হয়েছে। কিন্তু আসলে এই জুলাই আন্দোলনে আমরা যারা, আমি বলবো সাধারণ জনগণ, আমরা সবাই সাধারণ জনগণের অংশই ছিলাম, সেখানে কোনো দল মত কেউ ছিল না, এবং সাধারণ জনগণ থেকে উঠে এসে আমরা আজকে যেই রাজনৈতিক পরিক্রমায় এসেছি সেখানে একটাই চাওয়া ছিল যে ক্ষমতার পরিবর্তন শুধু নয়, আমরা চাই যে আমাদের যে সমষ্টিগত যে পরিবর্তনগুলো দরকার সেইগুলো, এবং সেই প্রত্যাশা থেকে আমাদের যারা শহীদ, যারা রক্ত দিয়েছে, যারা আমাদের লাখের ওপরে যারা আহত হয়েছে, এবং আরও সংখ্যাটা অনেকে আহত যেটা আমি রেজিস্টারও না, আপনি জানবেন, মানে অনেক মানুষ যারা বাসায় ফিরে গিয়েছে তারা এখন হয়তো বলে যে আমি আন্দোলনে ছিলাম, কিন্তু তাদের মধ্যে একটা কষ্টের আমরা দেখতে পাই, কষ্ট দেখতে পাই, যে কষ্টটা আসলে মূলত তাদেরকে কাছ থেকে এরকম আফসোস যে আমরা কি আন্দোলন করছি শুধু একটা নির্বাচন দিয়ে বা একটা ক্ষমতার পট পরিবর্তনের জন্য, নাকি আমরা সামষ্টিগত সংস্কার চেয়েছি, যে আমাদের যেই কাঠামোগত পরিবর্তনগুলো দরকার, যে আমরা কথা বলতে পারবো, সবাইকে সামনে কথা বলতে পারবো, আমরা যে কোনো মানুষকে প্রশ্ন করতে পারবো, আমরা আমাদের যেই প্রশাসনিক যেই পরিবর্তনগুলো দরকার, সংস্কারগুলো দরকার, সেগুলো হবে, ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে না সেই ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো হবে না, জনগণের অধিকার নিশ্চিত হবে, সেটা কি আসলে হয়েছে কিনা, এবং এই প্রশ্নগুলো বরাবরই থেকে যাচ্ছে আমাদের কাছে। এবং এটা আমার কাছে যেটা সবচেয়ে বড় ভাবনার বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন দেখি বিরোধী দলের জায়গা থেকে যে আজকে আমাদের পার্লামেন্টে একটা বড় যাওয়াটাই হচ্ছে যে তাদের যেহেতু একটা সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেটাকে নিজের মতো করে ব্যবহার করার যে টেন্ডেন্সি, এটা তো আসলে পার্লামেন্টারি জায়গাটাতে হয়তো হ্যাঁ আপনি যখন ভোটিং থাকবে আপনার মত দ্বিমত থাকবে, কিন্তু যেভাবে করে এটাকে নিজস্ব একটা ক্ষমতার বলয় তৈরি করা হচ্ছে সেটা আমাদের ভাবনার জায়গা। এবং আমরা যেটা দেখতে পাই যে এটা এর আগে যেই সরকারটা ছিল, যাদেরকে যাদেরকে পতনের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন আমরা দেখেছি, সেখানে সাথে রিলেভেন্ট অনেক কিছু আমরা এখন আস্তে সামনের দিকে প্রকাশ পাচ্ছে আমরা যেটা মনে করি। এবং সেটার মধ্যে সর্ববৃহৎ যে জায়গাগুলো সেটা হচ্ছে দলীয়করণের একটা বড় প্রভাব কিন্তু তৈরি হয়ে গিয়েছে, যে বিভিন্ন জায়গায় আপনি যখন যান সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে দলীয় মানুষজনই কিন্তু পায়। আপনি একদম উপজেলা লেভেল থেকে শুরু করেন, ইউনিয়ন লেভেল থেকে শুরু করেন, সব কিছুই তাদের দখলে। এখানে অন্য মানুষের কথা বলার বা তার যে চাহিদা পূরণ করার প্রক্রিয়াটা কিন্তু স্বচ্ছ হয় নাই, বা ওটা আমরা পরিবর্তন দেখতে পাই না। এবং এই ধরনের জিনিসগুলো এবং টপ টু বটম আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা যা আগে ছিল সেটারই পুনরাবৃত্তি ছাড়া আর কোনো কিছুই পাচ্ছি না। এবং জুলাই মাসে এসে আমরা যখন শুনি যে আমাদের জায়গা থেকে যে বলতে হয় যে আসলে জুলাই চেতনা যেটা নিয়ে আমরা পার্লামেন্টে এসেছিলাম, আমাদের তরুণরা যারা পার্লামেন্টে এসে, আমাদের এনসিপি যারা আমরা রিপ্রেজেন্ট করি, আমরা তাদের কাছ থেকে আমার মনে হয় যে তারা অলরেডি এটা ক্লিয়ার যে এটা একটা নির্বাচনিক প্রক্রিয়ার জন্যই শুধুমাত্র সংস্কারের আলাপটাকে জিয়ে রাখা হয়েছিল, এখন সেটাকে অলরেডি একটা বক্সে বন্দি করে রাখা হয়েছে, এবং যেটা বক্সটা মনে হয় না খোলা হবে, হয়তো বা খোলা হবে আগামী নির্বাচনের সময়, যেটা গতানুগতিক একটা মূলা ঝুলানোর মতো হবে যে আমরা আবারও সংস্কার করবো, আমাদেরকে ভোট দিন, এর বাইরে কিছুই না। যদিও তাদের অনেকগুলো দফা আছে, আমি জানি না যে সেই আমাদের সরকার দলের দফাগুলো তারা কতটুকু তাদের কার্যক্রমে নিয়ে আসতে পারে। আমি একটা কথা বলি, সেটা হলো যে দলীয় সরকার যখন ক্ষমতায় আসে তখন তাদের দলের লোকদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হবে। আমি এটাকে দলীয়করণ আসলে গত 17 বছরের হিসেবে যে দলীয়করণ, সেই দলীয়করণের জায়গায় দেখি না। আপনি যদি আমেরিকার দিকে তাকান, আপনি যদি ইউরোপের দিকে তাকান, যখন যেই সরকার আসে তখন তাদের লোকই দলীয়। আমি যেটা বলতে চাচ্ছি আর কি, 3 মাসের মধ্যে কি আসলে এই সরকারের সেই অবস্থা হয়েছে যে তারা নেপোটিজমে একদম চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, যেটা গত সরকার ছিল? 1, 2 হলো আপনারা বিরোধী দলে কিন্তু কম নেই, আপনারা যে জোট আছেন 11 দলীয় ঐক্য, সে তারা প্রায় 78টা বেশি আসন আছে, এবং যদি মহিলা নারী আসনগুলো যুক্ত করা হয় তাহলে আরো বেশি হবে। তো এটা কিন্তু কম না, একটা বৃহৎ বিরোধী দল। তো আপনারা সরকারকে প্রভাবিত করতে পারছেন না এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। আমি কিন্তু বলিনি যে শহীদরা কে কত টাকা ভাতা পেল, তারপর যারা নিহত তারা কে কত টাকা, যারা আহত তারা কে কত টাকা ভাতা পেল, এটি দিলেই কি আসলে সব? আমি বলেছি যে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে, যেমন জুলাইয়ের আকাঙ্ক্ষার একটা ফিজিক্যাল বা ভৌত অবস্থা হলো জুলাই সনদ। জুলাই সনদ কি বাস্তবায়ন হয়েছে? আমি তো আপনাকে এইটা পরিষ্কারভাবেই বলেছি, জুলাই সনদের যে বাস্তবায়নের যে আলাপটা ছিল, আমরা যে সংস্কার কমিশনে এতদিন ধরে আলাপগুলো পারলাম, সেটার
মূল ভিত্তিটা কি ছিল? সে মূল ভিত্তিটা ছিল একটা গণভোট হবে, গণভোটে যারা জয়যুক্ত হবে সেটা নিয়ে যারা পার্লামেন্টে যাবে তারা কাজ করবে, এবং সেই পার্লামেন্টারি প্রক্রিয়াতে কি হবে, আমরা একজন যারা সংসদীয় আসন ভিত্তিক তারা একটা শপথ নিবে, আর একটা হচ্ছে সংস্কার কমিশন সংবিধান সংস্কার পরিষদের একটা শপথ নিবে। তো এইটার মধ্যে থেকে কিন্তু শুরুতেই আমাদের সরকারি দল কি করলো, সেখান থেকে চলে আসলো, এবং সেইখানে যে বিষয়গুলোকে বর্ণনা করা হয়েছে তার জায়গাগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, ভাতার বিষয়টা একটা এটা সবাই হয়তো করতো, কিন্তু সেটা আমি পজিটিভ টোনে যারা এগুলো রেখেছে কথা বলছে, কিন্তু এটা তো টেকনিক্যালি আমি দেখি, কিন্তু একটা মানুষের চিন্তা ভাবনা জায়গা থেকে নেপোটিজমের যে কথাটা আপনি বললেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনার সামনে তুলে ধরতে চাই। আপনি আগে যেভাবে করে আমাদের ছোট ছোট ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদগুলো থেকে যেখান থেকে আসলে মূল কাঠামো একটা সংস্কারের একটা রাষ্ট্রীয় কাঠামো, যে সুযোগ সুবিধা বলেন বা যেই অ্যাকাউন্টেবিলিটি জায়গাটা অ্যাটলিস্ট বলেন, সেটা আপনি যখন এনশিওর করতে যাবেন, অনেক ধরনের কমিটি হয় বা অনেক ধরনের কি হয় আলোচনা করার জায়গা থাকে। আপনি অনেক 99% জায়গায় এখন খুঁজে দেখবেন যেই সরকারি দলের লোকরা, ইভেন কি যেখানে আমাদের বিরোধী দলের এমপি আছে সেখানেও ওই ইউনো থেকে শুরু করে পুলিশ তারা কি করে, আমরা তো পারবো না, আমাদের অমুক নেতার কথায় চলতে হবে, এবং ওইখানে যে কমিটিগুলো হয়, ধরেন আপনার মাসিক যে সভাগুলো হয়, সেখানে অন্য অন্য দলের কেউ কোনো দিন জায়গা পাচ্ছে না, তাহলে এটাকে আপনি কি নেপোটিজম বলবেন না, নাকি এটাকে আপনি বলবেন যে সবার সমান জায়গা আছে? তো সেখান থেকেই তো শুরু করে আমি উপর লেভেল বলছি, ওই উপর লেভেল তো অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে, আমরা জুলাই সনদ মানি না, কোনো সংস্কার নাই, তোমরা যেভাবে পারো জায়গাগুলোকে দখল করে তোমরা আগের জায়গায়, মানে সরকার তার কাজটা তার মতো করে করবে, আপনারা সেটার জায়গায় কি পরিমাণ অবস্থান করছেন আমি এটাই জানতে চাইছি। আমাদের অবস্থান অবশ্যই পরিষ্কার। আমি একটু বাসিতের কাছে আসবো। বাসিত, আমরা একটা জিনিস দেখছি যে এক নাম্বার প্রশ্ন আপনার কাছে, যে আপনারা কি জুলাইয়ের স্টেক হোল্ডার কিনা, ছাত্রদল কি জুলাইয়ের স্টেক হোল্ডার কিনা, আপনারা ভেতরে মনে করেন কিনা? আমি দুইটা জিনিস জানি। একটা হলো যে মির্জা ফখরুল যেমন বলেছিল যে আমরা এই আন্দোলনের সাথে নেই, সেটা বলেছিল, সেটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড ছিল, আমি সেটা পরিষ্কারভাবে জানি। এবং ছাত্রদলও একটা নির্দিষ্ট তারিখের আগ পর্যন্ত তারা ওপেনলি বলে নাই যাতে এই জুলাই আন্দোলনটা, কোটা বিরোধী আন্দোলনটা যাতে রাজনৈতিক ফ্রেমিং না করে সরকার, এটা ছিল একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এটা আমি জানি। এটার ব্যাখ্যা জানতে চাচ্ছেন না, আমরা জানতে চাই আপনারা কি মনে প্রাণে স্টেক হোল্ডার কিনা জুলাইয়ের। যদি মনে প্রাণে স্টেক হোল্ডার হন, আপনাদের কোনো নেতা বা আপনাদের সিনিয়র কোনো নেতাও জুলাইয়ের এমন ব্যাখ্যা বের করছেন যেই ব্যাখ্যাগুলো জুলাইয়ের সাথে যাচ্ছে কিনা, আমি ওপেনলি বললাম না, যদি বলেন আমি উদাহরণ দিতে পারি, সেই জায়গাতে আপনারা একমত কিনা, এবং এই জুলাই আন্দোলনকে ব্যবচ্ছেদ করে ছাত্রদলের কী লাভ বা বিএনপির কী লাভ? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক এবং যারা বৈশাখী টেলিভিশনের সামনে বসে লাইভ টক শো দেখছেন, সকলকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলছি, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমরা জুলাইয়ের স্টেক হোল্ডার কিনা। ডেফিনেটলি আমরা শুধু জুলাইয়ের স্টেক হোল্ডার না, আপনি মনে প্রাণে মানেন কিনা? ডেফিনেটলি উই বিলিভ জুলাই আমাদের, জুলাই বাংলাদেশের ছাত্রদল থেকে শুরু করে বিএনপি সকল অঙ্গ সংগঠনের, জুলাই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের। আমরা জুলাইয়ের চেতনা ধারণ করি, লালন করি, পালন করি। আমরা জুলাইয়ের চেতনা বিক্রি করি না। ঠিক তেমনি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে মুক্তিযুদ্ধকে একদম সবচেয়ে আয়ের উৎস হিসেবে তারা ব্যবহার করেছে। ঠিক তেমনি আমার সহযোদ্ধা আমার বা জুলাই অভ্যুত্থানের পরে যে দল সৃষ্টি হয়েছে বা আরও একটি দল আছে জামায়াত ইসলামী সহ যারাই আছে, তারা চেতনা বিক্রি করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই চেতনাকে কখনো বিক্রি করে না। যে মুক্তিযুদ্ধ চেতনা কখনো বিক্রি করেনি, ঠিক জুলাইয়ের চেতনা কখনো বিক্রি করে না। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাইয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডারদের মধ্যে অন্যতম। এবং আমরা হব না কেন? 142 জন শহীদ হয়েছে, পুরো বিএনপির প্রায় 450 নেতাকর্মী শহীদ হয়েছে। এবং এই জুলাইয়ের আপনি যে একটা কথা বলেছিলেন যে আমাদের মহাসচিব স্যারের বক্তব্য, আমরা ছাত্রদল কৌশলগতভাবে, ছাত্রদল কিন্তু প্রথম দিন থেকে, আমি সদ্য কারা অন্তরীণ থেকে কারা মুক্তি পেয়েছিলাম ঠিক জুলাইয়ের আগ মুহূর্ত, দীর্ঘদিন কারা অন্তরীণ থাকার পরে আমি যখন এসেছি বাহিরে আসার পর আমি দেখেছি ছাত্রদলের জুনিয়র লেভেলের সকল নেতাকর্মী স্লোগানে শিক্ষার্থীদেরকে আরও বেশি জড়ো করছে, সংগঠিত করছে। এবং কারণ ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের চর্চায় রয়েছিল এবং সেই চর্চায় ওই জুনিয়র লেভেলের প্রতিটি নেতাকর্মী আপনার আন্দোলন সংগ্রামকে বেগবান করার জন্য, সংগঠিত করার জন্য তারা স্লোগান দিয়েছিল বিভিন্ন নামে। আমরা দেখেছি অনেক
সমন্বয়ক নাম দিয়ে তারা বলেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শেখ হাসিনা এই ধরনের স্লোগান ছাত্রদল দেয়নি। ছাত্রদল নতুন নতুন স্লোগান দিয়ে কিন্তু উজ্জীবিত রেখেছে। এবং আপনি জানেন 7 জুলাই ছাত্রদল আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করেছে, 9 জুলাই করেছে, 10 জুলাই করেছে, 11 জুলাই করেছে, 12 জুলাই আনুষ্ঠানিকভাবে প্রতিটি প্রেস কনফারেন্স আমাদের নয়াপল্টন থেকে হয়েছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান তিনি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন, উনিও আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আন্দোলনকে এক্সপেডিয়েট করার জন্য, আন্দোলনকে লং রানে নিয়ে যাওয়ার জন্য যেই কথোপকথন আপনি দেখেছেন বিভিন্ন মিডিয়াতে এসেছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর দীর্ঘ আন্দোলন সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার লক্ষ্যে অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, দীর্ঘদিন কারান্তরীণ থেকে মেধার ক্ষয় ঘটেছে। এরকম অসংখ্য ত্যাগ এই দলের আছে। এই জুলাই আন্দোলনকে বেগবান করার জন্য আমরা সবাই রাজপথে ছিলাম। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, 16 জুলাই 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা হয় সাধারণ শিক্ষার্থীদের উপরে, 16 জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকাল 9টায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে, 9টা থেকে 12টা পর্যন্ত। এবং তার পরবর্তী আমার অনেক সহযোদ্ধা ছাত্রদলের যারা আমার সাথে মিছিল করে ক্যাম্পাসে গিয়েছিল, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন তারা গিয়েছিল, তারা সাথে সাথে 4টা ব্যারিকেড ভেঙে যখন শাহবাগের অভিমুখে রওনা হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে 4 জন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, অনিক কুমার দাস সহ আরও কয়েকজন মিলে 4 জন গুলিবিদ্ধ হয়েছে। সুতরাং ছাত্রদলের কর্মী এরা প্রথম গুলিবিদ্ধ হয়েছে। সুতরাং কেন আমরা জুলাইকে ধারণ করব না, লালন করব না? কেন আমরা জুলাই পালন করব না? অফকোর্স আমরাই জুলাইয়ের স্টেক হোল্ডার এবং আমরা বিশ্বাস করি এই দেশের সকল শ্রেণী পেশার মানুষই জুলাইয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। এবং জুলাইকে আমরা জুলাইয়ের চেতনাটা বিক্রি করি না, আমরা এটাকে ধারণ করি, লালন করি, আমরা পালন করি। আপনার প্রশ্নের আনসার দিয়েছি। আমি মনে করি। আর পরের প্রশ্ন হলো যে কোন নেতা কেন ব্যবচ্ছেদ করছে? কোন নেতা ব্যবচ্ছেদ ঘটাচ্ছে কি না এই বিষয়ে আপনার এক একজনের ওপিনিয়ন এক এক রকম হতে পারে। এবং আমরা অনেক সময় দেখি যে মিডিয়া বা আদার সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্যর পুরো অংশ না দিয়ে কাট করে সেটাকে খণ্ডাংশ দিয়ে ভাইরাল করে এবং বিতর্কিত করে এবং প্রশ্নবিদ্ধ করে। কিন্তু পরবর্তীতে আমরা যখন ওই বক্তব্য যে প্রধান করেছে সে যত সিনিয়র নেতাই হোক, যখন আমরা এটাকে স্ক্যানার করে যাই, রিওমার স্ক্যানার দিয়ে চেক করি, তখন ওনার পুরো বক্তব্যতে একটা শব্দ কেটে ফেলেছে। যদি আমি বলি যে আমি ছাত্রলীগকে, এখন এই কেটা বাদ দিয়ে যদি আমি ছাত্রলীগ শব্দটা কেটে দেয় তখন তো অন্যরকম বুঝাবে। এরকম কিন্তু টানা অনেক ধরনের রিউমার স্ক্যানার দিয়ে প্রোপাগান্ডা ছড়িয়েছে এবং এটা এখনও চলমান ছিল। সবচেয়ে বেশি ছিল নির্বাচনের আগে, কিন্তু এখন এটা হয়তো অনেকে টায়ার্ড হয়ে গিয়েছে। কিন্তু মিথ্যা প্রোপাগান্ডা আর কত ছড়াবে? কারণ রিয়েলিটির সাথে তো মিথ্যা কখনোই পারবে না, জিতবে না, সত্যের জয় হবেই। সেই কারণে আপনি অলওয়েজই দেখবেন এই কিছু দল, কিছু সংগঠন ক্লান্ত হয়ে গেছে এবং এক এক সময় এক একবার প্রোপাগান্ডা ছড়ায়। মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রায় 37 বার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছিল একদল, এবং ওনাকে সেটা না পেরে এখন আবার ওনার সাথে যারা সবচেয়ে বেশি কাজ করে সরকারের পক্ষে তাদেরকে এখন টার্গেট করেছে, তা ওনাদেরকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সুতরাং প্রোপাগান্ডা ছড়িয়ে না, আমরা সত্যের উপর রাজনীতি করি, সত্যের উপর রাজনীতি করতে চাই। আমাদের সিনিয়র নেতারা কোন বক্তব্য কোন সময় বলে এবং জুলাইকে ব্যবচ্ছেদ করে, নো, এটা কোনো সুযোগই নাই। জুলাইয়ের আমাদের সিনিয়র সকল নেতৃবৃন্দের সাথে আমাদের সব সময়, আমাদের যেই কোনো সময় যেই কোনো বিষয়ে আলোচনা হলে তখন জুলাইকে ওনারা খুব বেশি প্রায়োরিটি দেয়। মুক্তিযুদ্ধ চেতনা একদল বিক্রি করেছে, এই কারণে মনে হচ্ছে বিএনপি মুক্তিযুদ্ধ থেকে দূরে, ঠিক তেমনি জুলাইয়ের চেতনা আরেক দল বিক্রি করছে, এই কারণে বোঝানোর চেষ্টা করেছে যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা জুলাইকে ব্যবচ্ছেদ করেছে। কিন্তু প্রকৃতপক্ষে তা না। আমরা এই বাংলাদেশের সত্য রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সাম্য, মানবিক এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে। তার প্রেক্ষিতে উনি ধরে ধরে কাজগুলো করে যাচ্ছে। উনি জন আকাঙ্ক্ষা এবং জনতুষ্টি দুই কাজগুলো একই সাথে করছে। আমি আমার সহ-আলোচক অনেকগুলো কথা বলেছে, আমি তখন খুব মনোযোগ দিয়ে শুনেছি। উনি বলেছে দলীয়করণ। সরকার যখন রাষ্ট্র পরিচালনা করবে, একজন মেধাবী লোক যদি সরকারের বিশ্বস্ত না হয়, সরকারকে সহযোগিতা করার সুযোগ না করে এবং সেই সরকারকে সহযোগিতা না করে, তাহলে তো অল্টারনেটিভ আরেকজন মেধাবীকে নিয়ে আসবে। এখন সেই মেধাবী লোক যদি বিএনপির হয়ে যায়, তাতে তো ওই মেধাবী লোকের দোষ না এবং সরকারের দোষ না ওনাকে নিয়োগ প্রদান করা। সুতরাং সরকার যাকে বিশ্বস্ত মনে করবে, যেই লোক সরকারকে সহযোগিতা করবে, সেই লোককেই তো নিয়োগ দেবে। এটা একদমই ইউজুয়াল। এটারে আমার কাছে এটা আনইউজুয়াল বলে কিছুই নেই। এবং উনি অনেকগুলো কথা বলেছেন। জুলাই সনদ, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বারবার বক্তব্যতে বলেছেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেই জুলাই সনদের স্বাক্ষর বিএনপি প্রথম করেছে, প্রতিটি জুলাই সনদের অক্ষর ধরে ধরে পালন করবেন এবং নোট অফ ডিসেন্ট দেওয়া এবং
পরবর্তীতে যে জুলাই সনদের আমরা দেখেছি সিগনেটরি হওয়ার পরে যেই প্রস্তাবনাগুলো আসছে সেগুলো কেমন ছিল, নোট অফ ডিসেন্ট তো মানাই হয়নি, তাহলে কেন ঐক্যমত্য কমিশন এই বিষয়গুলো এনেছে? এটা আলোচনা করতে গেলে অনেক বেশি আলোচনা করতে হবে, আগের সরকারকে টেনে নিয়ে আসতে হবে, আগের সরকারের সকল কাজের সমালোচনা করতে হবে। আমি সেই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি জুলাই সনদ নিয়ে যে বাহাবা দিচ্ছে। এখন পর্যন্ত 133টা ইন্টারিম গভর্নমেন্টের অধ্যাদেশ অলরেডি 115টা বাস্তবায়ন করে আইনে রূপান্তরিত করেছে। উনি বলেছে না যে মানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কারণে ওনাদের মতো করে, হ্যাঁ ওনাদের মতো যদি করে তাহলে 115টা অধ্যাদেশ যেটা রাষ্ট্রের পক্ষে জন আকাঙ্ক্ষার পক্ষে সেটা কীভাবে বাস্তবায়িত হয়েছে। আর বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে, যে অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে, উচ্চতর ডিসকাশন হবে, তারপরে সেটাকে আইনে রূপান্তরিত করবে। এগুলোই থাকবে। আপনারা সেই কথাগুলোকে মানুষকে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য যেরকম সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা ছড়িয়ে একটা সময় রাজনীতিকে কলুষিত করার চেষ্টা করা হয়েছিল, ঠিক তেমনি এখন আবার জুলাই সনদকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমরা জুলাই সনদ বিএনপি পালন করবে অক্ষর অক্ষরে, যেটা দক্ষিণ প্লাজা সংসদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে সেটা অক্ষর অক্ষরে পালন করবে। এবং আপনাকে আরেকটা ইনফরমেশন দিই, জুলাই সনদ কিন্তু প্রথমে বিএনপি স্বাক্ষর করেছে। হ্যাঁ, প্রথম স্বাক্ষর করা দল বিএনপি। সুতরাং জুলাই সনদ দিয়ে যদি কেউ আবারও এই বিজনেস করে রাজনীতি করতে চায়, সুযোগ আমরা দেব না। যাবার আগে আমি প্রশ্ন রেখে যাই, সেটা হলো যে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে আজকে রাজধানীতে একটা আলোচনা সভায়, সেখানে অনেকেই ছিলেন। মুজিবুর রহমান মঞ্জু ছিলেন এবি পার্টির চেয়ারম্যান, তিনি সভাপতিত্ব করেন এবং তার সেখানে শহীদ পরিবারের সদস্যরাও ছিলেন। হ্যাঁ, এছাড়াও আলাদা আরেকটি অনুষ্ঠানে এই আলাদা না, ওই একই অনুষ্ঠানে শহীদ জাবির ইব্রাহিমের মা তিনি বললেন যে 2 বছরে মাত্র 7টি মামলার বিচার হয়েছে। এটি নিয়ে প্রশ্ন তুলেছেন। এটি একটি রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ ঠেকানো সম্ভব নয়, এটি একটি বিষয়। এবং আরেকটি বিষয় হলো, আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই। এই 3টি বিষয় আমরা আলোচনায় থাকব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে আবারও ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। ডাক্তার জাহিদ, আমি তিনটি লাইন বলেছিলাম। একটা হলো যে শহীদ জাবিরের মায়ের প্রশ্ন যে 2 বছরে মাত্র 7টি বিচার কেন, 7টি বিচারের বিষয় হয়েছে। এছাড়া আরেকটি বিষয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই। আমি এইটা নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার কি মনে হয় যে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় সরকারের কূটনৈতিক ঘাটতি নেই? এইটা আন্তরিকভাবে বিশ্বাস করছেন? এটা আসলে নাকি একটা পলিটিক্যাল রেটরিক হিসেবে কথা বলছেন? বিক্ষত তোমার নাম কি ফলে পরিচয়। এটা আসলে এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে, হ্যাঁ, আমাদের যারা ইন্টারিম গভর্নমেন্ট ছিল সেখান থেকে এই প্রক্রিয়াটা চলমান। এখন এইখানে একটা জিনিস খুবই স্পষ্ট যে আসলে রিলেশনশিপ ম্যানেজমেন্ট, আমরা তো চাই যে পররাষ্ট্র নীতিটা কি বাংলাদেশের, আমরা কার কাছে সাবঅর্ডিনেট হব কিনা, আমরা সবসময় উঁচা মাথা নিয়ে থাকবো, এটা কোন ধরনের জায়গায় আমরা যাব সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে। আর বাংলাদেশের জায়গা থেকে আমরা সবসময়ই দেখেছি যে আমরা ইন্ডিয়ার সাথে হয়তো আমার একটা রিলেশনশিপ থাকবে, আমি তার কথা চলতে হবে এরকম কিছু না। সম্পর্ক আর তার কথা চলা দুই জিনিস। এখন এই গভর্নমেন্ট কোন ন্যারেটিভটা বা দিচ্ছে সেটা মুখ্য না, তারা কি করে দেখাচ্ছে সেটা হচ্ছে মুখ্য। এবং তারা যদি কোনো টাইম লাইন, এবং এখানে একটা জিনিস আমরা অনেকবার দেখতে পাই যে অনেক বাড়ি তাদেরকে চিঠি তারা উত্তর দেয় না। কেন উত্তর দেয় না? তারা হয়তো আমাকে কি করে না, কেয়ার করে না, তুমি কে আসছো, এটা তাদের নেচার। কিন্তু এইটা ভাঙার জন্য আমরা কি করতেছি? এমনও হতে পারে যে এই প্রশ্নের কোনো উত্তর নাই, এই প্রশ্নের উত্তরটা আসলে কি, এই প্রশ্নের উত্তরটা আপনার স্ট্যান্ড পয়েন্টের উপর তারা বাধ্য হবে। আমরা মানে এখানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সবগুলো পলিটিক্যাল পার্টিকে আমি মনে করি এক জায়গায় থাকতে হবে এবং তাদেরকে স্ট্যান্ড পয়েন্টটা নিতে হবে। কোনো পলিটিক্যাল পার্টিকে এই বিষয়ে দ্বিমত থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা কথা বলার সময় মিসলিড করি কথাগুলো, সেটা করা যাবে না। এবং সেক্ষেত্রে প্রেশার ক্রিয়েট করার সময় যদি আমি ইন্ডিয়াতে কোনো আমার পলিটিক্যাল ভিজিট হয়, ওখানে কেউ সেম আমি যে কথা বলবো, বিএনপি সেম কথা বলবে, জামাতকেও সেম কথা বলতে হবে। আপনি আর পয়েন্টটাকে বুঝতে পেরেছেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ন্যাশনাল কনসেনসাসে কোনো দ্বিমত থাকতে পারবে না। এবং এখানে আমরা অনেক সময় দেখেছি রিসেন্টলি কিন্তু বর্ডার কিলিং বেড়েছে।
আমাদের বর্ডারে এক্সটার্নাল ওদের আনাগোনা বেড়েছে, এই জায়গাগুলোতে আমরা যেরকমভাবে সক্রিয়, আমরা চাই আমাদের যে সরকারি দল সহ সবাই ওখানে সক্রিয় থাকুক। তাহলে কি ওটা প্রেশার ক্রিয়েট করবে, মেক দেম অ্যাকাউন্টেবল, উই আর বাংলাদেশি, এবং আমাদেরকে তোমার কাউন্ট করতে হবে, তোমাদের কথা মতো আমরা চলবো না। এবং এইটা যখন আমরা স্ট্যান্ড নিয়ে দাঁড়াতে পারবো, তখন দে ইনশিওর যে ও আচ্ছা ওদের কথা আমাকে মানতে হবে, শুনতে হবে না। কারণ এটা একটা পলিটিক্যাল রিলেশনশিপ, এটা কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপ। আওয়ামী লীগ সরকার পলিটিক্যাল রিলেশনশিপকে কনভার্ট করে ওদের কাছে মাথা নত করে ফেলছে। এখন সেটা আমরা করবো কিনা, এটা হচ্ছে আমাদেরকে প্রুফ করতে হবে। এটা আমি আমার প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সবার জন্যই আমি বলছি। পাশাপাশি আরেকটা জিনিস যেটা আপনি আলোচনায় এসেছে, রাষ্ট্রীয় কাঠামো। এখানে রাষ্ট্রীয় কাঠামোটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যেই স্ট্রাকচারের জায়গাগুলো দেখেছি, আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে কিভাবে একটা পলিটিক্যাল দল আসে, কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে যারা আমাদের আমলারা আছেন তারা কিন্তু কনস্ট্যান্ট থাকেন। এবং এই আমলারা কি করে, তারা প্রশাসনিক আপনি যা চিন্তা করেন বা যা চিন্তা তারা সেটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, কারণ তারা স্ট্যান্ড বাই। আপনি আর আমি স্ট্যান্ড বাই না, রাজনীতি দল আসবে আরেকটা দল চলে যাবে, তারা ধরে না আমি তো স্ট্যান্ড বাই। এইখানটাতে তাদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য আমরা কি কি স্টেপ নিচ্ছি, আমরা কিভাবে করে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ইনিশিয়েটিভগুলো নিচ্ছি। যেটা আমরা বলেছি যে আমরা কিন্তু অনেকগুলো আলাপ দিয়েছি, এটা কিন্তু সংস্কারের আলাপ অনেক। আপনি যদি বলেন, উনিও বলেছে সংবিধান সংস্কার বা জুলাই সনদের আলাপ অনেক কথা বলতে হবে। আমি জাস্ট গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি। আমরা বিচার প্রক্রিয়াকে ইন্ডিপেন্ডেন্ট রাখার যে আলাপটা, এটাতে সবাই একমত হতে হবে। এখানে দলীয়করণের প্রভাবটাকে মুক্ত রাখতে হবে। ওনারা যেটা বললেন যে দলীয়করণ মেধা থাকলে তার সরকারের আনুগত্য, ভাই সরকারের আনুগত্যের কথা যদি বলেন, তাহলে আজকে যে জিনিসটা হয়েছে, আমি আজকে আপনারা নিউজে দেখবেন যে 11 কোটি মানুষের ডেটা চুরি করে নিয়ে গেছে, যেটার জন্য আমাদের সজীব অজের জয় এবং পলক দুইজনকেই অ্যাকুইজ করেছে, তাদের মাধ্যমে হয়েছে। তারা কি করেছে, তারা দলীয় লোক বসিয়েছে। তো দলীয় লোক বসে তো সুবিধা ভাই, আপনি আপনার মতো কাজ করবেন, আপনাকে কেউ কথা বলার কেউ নাই। কিন্তু আপনি যদি আপনার সিস্টেমকে অ্যাকাউন্টেবল করতে পারেন, যেখানে আপনার তাদের স্বচ্ছতা নিশ্চিত করতে পারেন। বিচার প্রক্রিয়া, নির্বাচন কমিশন নিয়ে আমরা যদি প্রশ্ন তুলি, নির্বাচন কমিশনকে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করার জন্য আমরা কি কি ইনিশিয়েটিভ নিতে পারি। আমরা প্রধান বিচারপতি নিয়োগের যে আলাপটা এখানে আছে, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে কমিটি করা হবে, সেটা যদি আমি করতে পারি, তাকে যদি আমি দলীয় প্রভাব মুক্ত রাখতে পারি, পুলিশকে যদি আমি দলীয় প্রভাব মুক্ত রাখতে পারি, আপনার যে আলাপটা বলেছেন বা অন্য যেটা বলছে, তখন আপনি দেখবেন হ্যাঁ আপনার অবশ্যই সেই ক্ষেত্রে আমরা দেখতে মেধাবী লোক কাজ করতে পারে, কিন্তু তারা কারো কাছে গিয়ে মাথা নত করবে না, তারা তার কাজটা রাইটলি করবে। এবং সেখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি পেতে হবে দলীয় প্রভাব ছাড়াতে কীভাবে প্রশ্নের ঊর্ধ্বে থেকে সে কীভাবে করে কাজটা করতে পারে। এবং সেখান থেকে আরেকটা বড় বিষয় থাকে যে এইসব কারণে আমরা যেটা দেখি, যখনই আমরা সংস্কারের কথা বলেছি, আপনি জানেন যে সচিবালয় কেন্দ্রিক যখন সংস্কার একটা আলাপ তৈরি হয়েছিল, ওইখানেও কিন্তু একটা মব তৈরি হয়েছিল, ভেতরে মানুষরা নেমে গেছিল। কেন? কারণ তারা চায় না যে আপনি সংস্কারটা করেন। এবং আপনি যদি আমার ক্ষমতাকে স্টেবল রাখার জন্য আপনার লোক বসায় রেখে ভাই স্বপ্ন দেখি আমি আরো 20 বছর ক্ষমতায় থাকবো, তাহলে কিন্তু হবে না। এইটা আমাদের জন্য সবচেয়ে বড় অ্যালার্মিং। এবং সেটা যদি আমরা করি যে হ্যাঁ আমার লোকই আমার মতো করে জি স্যার জি হুজুরি করে, তাহলে বাংলাদেশের পরিবর্তন কোনোদিনও আর সম্ভব হবে না। তাহলে ওই জি হুজুরি আমাদেরকে তারা করতে থাকবে, আমরা আমাদের মতো করে চাটকারিতার মধ্যে বেঁচে থাকবো। এটা খুবই আমাদের জন্য মনে হয় যে বাংলাদেশ পিছিয়ে যাবে এই জিনিসগুলো। আপনার কাছে আসি, আপনার কাছে উনি যে কথাগুলো বলেছেন সেগুলোর খণ্ডন আপনি অবশ্যই করতে পারেন। এবং এর সঙ্গে আপনার কাছে যে প্রশ্ন, সেটি হলো যে আপনারা যেই দলের, যদিও ছাত্রদল ইন্ডিপেন্ডেন্ট দল, তারপর আমি বলছি যে এই যে শহীদ জাবির ইব্রাহিমের মায়ের আজকের প্রশ্ন যে 2 বছরের মাত্র 7টি মামলার বিচার কেন, এবং আপনি এই জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার, একদম আপনি 3টি লাইনে বলেছেন যে আপনারা মানেন, লালন করেন, পালন করেন, কিন্তু বিক্রি করেন না। তো সেখানে তো আপনি খুব কঠিনভাবে স্টেক হোল্ডার। তো শহীদ জাবিরের মায়ের এই প্রশ্নের উত্তর কি হবে আপনার কাছে? দেখুন, আমরা প্রতিটি শহীদের প্রতি আমাদের ভালোবাসা, দোয়া, সম্মান আছে। এবং আমাদের ছাত্রদলের যারা শহীদ হয়েছে, বিএনপি যারা শহীদ হয়েছে, সারা বাংলাদেশের সাধারণ মানুষ, অন্যান্য দলের যারা শহীদ হয়েছে, যখন শহীদ হয়ে গেল তখন তো শহীদই, শহীদদের প্রতি আমাদের তখন আর দলীয় পরিচয়ের চেয়ে বড় পরিচয় শহীদ। তো ওই শহীদদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, যে ভালোবাসা, আর সেটাই আমরা শহীদ জাবিরের মায়ের ভিতরে সেই জিনিসটার প্রতিফলন ওনার মুখ দিয়ে বলেছে। কিন্তু আমরাও ঠিক সেমটাই চাই। আমরা চাই জুলাইয়ের গণহত্যাকারীরা খুব দ্রুতই শাস্তির আওতায় আসুক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। যেই 7টা মামলার আপনি এখন পর্যন্ত বিচার হয়েছে বলছে, আমরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাত্র 100 দিনের একটু বেশি হয়েছে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, এবং এর খুব আগে অল্প দিন। ইন্টারিম গভর্নমেন্ট আপনার প্রায় 1.5 বছরের মতো ছিল। তো আমরা যদি এগুলো বিশ্লেষণ করি তাহলে এখন পর্যন্ত আমরা শহীদদের হত্যাকারীরা বা যারা আসলেই আপনার অপরাধী তাদেরকে এনে নিয়ে শাস্তি পাওয়ার মতো যদি সময় এই সরকার পায়নি, বিগত সরকার অনেক দূর অনেক পেয়েছে। সুতরাং আমরা আরেকটু ধৈর্য ধরতে হবে। শহীদ জাবিরের মাকে আমরাও ওনার সাথে অত্যন্ত শোকাবহভাবেই বলতে চাই যে আমরা আরও কিছুদিন অপেক্ষা করি। ইনশাল্লাহ এদেশের মাটিতে সকল জুলাই শহীদদের এবং বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যতজন শহীদ আছে সকলের বিচার এই বাংলার মাটিতে ইনশাল্লাহ হবেই হবে, এবং সেটা করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ত্যাগ করব এবং সর্বোচ্চভাবে বাস্তবায়নের জন্য পর্যন্ত আমরা আমাদের এই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না বলেই আমরা রাজপথে থাকবো। যতদিন পর্যন্ত বিচার না হয় ততদিন পর্যন্ত আমরা বিচারের তাগিদ দিয়ে যাব, এবং বিচারের তাগিদ দিয়ে বিচার বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আপনার নিশ্চয়ই জনির কথা মনে আছে, খিলগার জনির কথা। অফকোর্স আমি ছাত্রদলের। সেই কথাই বলেছি। হ্যাঁ। জনি ভাইয়ের সাথে তো আমার একটা স্মৃতি জড়িত, মানে জনি ভাই শহীদ হওয়ার পরে আমিও কিন্তু জনি ভাই যেদিন শহীদ হয়েছে তার তৃতীয় দিন শহীদ হতে পারতাম। চারতলা থেকে গুলিবিদ্ধ অবস্থায় নিচে পড়ে গিয়ে চারতলা থেকে ফেলে দেওয়া হয়েছে। আমার আজকে এখানে আসবো বলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন, একদম আল্লাহর কুদরতিভাবে আমি বলবো। চারতলা থেকে একজন 100% পড়ে বেঁচে থাকা চারটিখানি কথা না। তো জনি ভাইকে তো আপনি দেখেছেন বুকে কয়টা গুলি করেছে, জাজরা করে দিয়েছে। এরকম আমাদের ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী, যুব দলের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক দলের বিএনপি নেতাকর্মী ওপেন গুলি করে ফেলেছে। আপনি দেখেন এই গুলিটি কিন্তু জুলাই আন্দোলনে আবু সাঈদে বুক পেতে দিয়েছিল, সেটা সাধারণ একজন মানুষ হওয়ার কারণে সারা বাংলাদেশে আন্দোলনের দামামা বেজে উঠেছে। এখন আর যখন বিরোধী মতের হতো তাহলে হয়তো অনেক মানুষ ভয়ে কথা বলতো না। যখন একজন সাধারণ শিক্ষার্থী সে আন্দোলন সংগ্রামে এই বিষয়গুলো কিন্তু অনেক তাৎপর্য বহন না করে। ঠিক আছে, কিন্তু জনিরা পটভূমি তৈরি করেছে তো। অফকোর্স আমি সেই কথাই বলছি, দীর্ঘ 17 বছরের আন্দোলনের পটভূমি ছাত্র জনতার গণঅভ্যুত্থান, সেখানে জুলাই আমার আগস্ট একটা আন্দোলন। আমার যে প্রশ্নটি সেটি হলো যে ছাত্রদল হতে পারে এই সরকারের সাথে তাদের সম্পর্ক আছে, তারপরও ন্যায়ের জায়গায় বা ন্যায্যতার জায়গায় এই সরকারও নিশ্চয়ই ন্যায্যতার বাইরে যাবে না। সেই ক্ষেত্রে এই যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এবং এই যে শহীদদের এই যে মামলাগুলো রয়েছে, যারা শহীদ হয়েছেন তাদের বাবা মা যে মামলা করেছে সেই মামলার বিচারের রায়ের জন্য আপনারা সরকারকে পজিটিভলি ন্যায্যতার বিচারে চাপ দিতে পারেন কিনা? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ন্যায্যতার প্রশ্নে একদমই আপোষহীন। যে আপোষহীনতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছেন এবং যে আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আর বর্তমানে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ওনার যেই কার্যক্রম দেশের প্রতি, ওনার যে দেশের প্রতি উদারতা, আপনি ওনার বক্তব্য, ওনার রাষ্ট্র পরিচালনার যেই ধরনের উদ্যোগ পদক্ষেপগুলো আপনি নিশ্চয়ই মনে করবেন ছাত্রদলকে সেভাবেই গড়ে তুলছে। এবং আমরা এই ন্যায্যতার প্রশ্নে একদমই আপোষহীন এবং সেটা আমরা অবিচল থাকবো শেষ দিন পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত এবং এইসব বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত আমরা থাকবো, অবশ্যই থাকবো। সেই ক্ষেত্রে ন্যাশনাল কনসেনসাসের কথা যেটা বললো ডাক্তার জাহিদ, ওই জায়গাতে আপনার মতামত কি? ডেফিনেটলি যে জাতীয় ঐক্য কেন হঠাৎ করে হোঁচট খেলো? জুলাই আন্দোলন তো ন্যাশনাল কনসেনসাসের উপরে হয়েছিল, জাতীয় ঐক্যমতের উপর। সেখানে তো কোনো দল কারোর প্রশ্ন রাখেনি, শেখ হাসিনার পতনের জন্য সবাই একমত হয়েছিল। এখন হঠাৎ করে হোঁচট খেলো কেন? না হোঁচট খাইনি তো আমরা এখন পর্যন্ত। শেখ হাসিনাকে নিয়ে এসে বিচার করা এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রশ্নে এক এবং অভিন্ন, এটাতে আমাদের কোনো ধরনের বিভেদ নেই। আমি মনে করব কোনো জুলাইয়ের যতজন বিরোধী দল ছিল, আমরা যারা পরাশক্তি ছিলাম, এই পরাশক্তির কোনো দলই এই প্রশ্নে আমি মনে করব আমরা যেরকম এক এবং অভিন্ন, ওনারও এক এবং অভিন্ন। এখানে কোনো ধরনের চলচাতুরি চলবে না। শেখ হাসিনার বিচারে বাংলাদেশের মাটিতে হতেই হবে। আমরা শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব। আর যদি সে দিল্লিতে মারা যায়, নিজে সুইসাইড করে হিটলারের মতো, তাহলে তার কিছু করার নেই। বাট সে যতদিন বেঁচে থাকবে ততদিন প্রক্রিয়া চলবে, যেমনটি আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে কূটনৈতিকভাবে আমরা এই কাজগুলো করে যাচ্ছি, সেটা অব্যাহত থাকবে এবং অব্যাহত আছে। এবং আমি আপনাকে সেই ক্ষেত্রে আমি আপনার বিষয়টি বলেছি। একটি বিষয় জাহেদ উল্লেখ করেছে যে এই যে স্বাধীন বিচার ব্যবস্থা, এই স্বাধীন বিচার ব্যবস্থার বিষয়ে যে সচিবালয় করার কথা ছিল সেটি কেন বন্ধ করা হলো? আপনার কি মত এটা? দেখুন, আপনাদের ব্যাখ্যা নিশ্চয়ই আছে, সরকারের ব্যাখ্যা নিশ্চয়ই আছে। হ্যাঁ, 2007 সালের 15 নভেম্বর আপনার বিচার বিভাগ
স্বাধীন হয়েছে, এটা আমরা সবাই জানি। এর পরবর্তীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা এসে এই দেশের বিচার ব্যবস্থাকে নিজের ঘরে নিয়ে নিয়েছে এবং সকল বিচার গণভবন হতো এবং রায় হতো শুধু আদালতে, এর বাইরে আর রায় কিছু না। ঘোষণা করতো আদালত, ঘোষণা করতো আদালতে, এর বাইরে আর কোনো কিছু না। তো সেটার একটা ভঙ্গুর অবস্থা থেকে একটা ধ্বংসস্তূপ বিচার ব্যবস্থা হয়ে গেছে। সেখান থেকে ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করেছে বিচার বিভাগকে স্বাধীন করে দেওয়ার বা তাদের কার্যক্রম স্বাধীন করে দেওয়ার চেষ্টা করেছে, সেই চেষ্টা এখনো অব্যাহত আছে। আপনি যদি বিচার বিভাগ স্বাধীন মনে করেন, বলেন এখন পর্যন্ত আপনি একটা উদাহরণ দেন যেটা এমন কোনো রায় হয়েছে যে পার্সিয়ালিটি, বর্তমানে 100 দিনের এই সরকার তো 100 দিন হয়েছে বা 100 দিন পার করেছে, এই সময়টুকুতে কোনো ধরনের হুইমসিক্যাল সিদ্ধান্ত দিয়েছে কিনা, এক। দুই নম্বর, আজকে কিন্তু বিচার বিভাগ, আজকে কিন্তু আমরা হাইকোর্টের 2টা রায় দেখেছি। আপনি যদি সরকার, বর্তমান সরকার এই বিচার বিভাগকে স্বাধীন না মানতো, না করে রাখতো, তাহলে কিন্তু এই 2টা জিনিস, যার ওনারা বারবার কিন্তু একটা শব্দ আমি অনেক সময় অনেক বক্তা বলে রাখেন, আমরা কিন্তু শেখ হাসিনার সুর দেখতে পাচ্ছি। এই যে একটা মিথ্যা রাজনীতি করে, কিন্তু সেই জায়গায় আজকেও তো প্রমাণ হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট আবারও কিন্তু পুনর্বহাল হয়েছে। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার প্রথম এসেছিল 13তম সংশোধনীতে, পঞ্চদশ সংশোধনীতে এসে 2011 সালের শেষ দিক দিয়ে এটা বাতিল হয়েছে। কে করেছে? শেখ হাসিনা করেছে। কি কারণে করেছে? ফ্যাসিজমকে সে প্রতিষ্ঠিত করার জন্য করেছে। সেই ফ্যাসিজম যেন আর কখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় এবং বিচার বিভাগ যে স্বাধীন, সেটা রিফ্লেকশন হচ্ছে এই আজকের রায়। সুতরাং আমরা এইগুলো নিয়ে আলোচনা করতেই পারি, বলতেই পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান সরকার যেই পথে আগাচ্ছে সেই পথকে স্বাগত জানানো উচিত এবং সেই পথকে সহযোগিতা করানো উচিত দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনকল্যাণের স্বার্থে। আমি একটা কথা বলতেই চাই। আমার সহালোচক ন্যাশনাল কনসেনসাসের কথা বলেছেন, আমার সহালোচক বলেছেন আমরা এটাতে সর্বাই ঐক্যবদ্ধ এবং এক এবং অভিন্ন, আমরা এবং এটাতে কথা অবিচল থাকবো। কিন্তু আমার একটা কথা হচ্ছে, উনি যে কথা বলেছে যে রাজনৈতিক সম্পর্কগুলো রাজনৈতিক হওয়া দরকার। দেখুন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগানটা এই বাংলাদেশে প্রথম দিয়েছেন, আর কোনো দল দিয়েছে? দেখেছেন আপনি? দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। কেউ দিয়েছে? আর বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। তাহলে বুঝে নিতে হবে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সর্বাগ্রে এবং পুরো যারা আছে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সকলের সর্বাগ্রে, সবার আগে বাংলাদেশ। এই কথাটাকে আমাদের তাৎপর্যপূর্ণ, এই কথাটার গভীরতা অনেক, এই কথাটার মহত্ব, মর্যাদা, গাম্ভীর্য অনেক বেশি। আমরা সেটাকে রিয়েলাইজ করতে হবে। আমরা যারা ওনারা বিরোধী দল আছে সেই জিনিসটা ওনাদেরকে বুঝতে হবে যে সবার আগে বাংলাদেশ, এখানে দিল্লি নয়, এখানে পিন্ডিও নয়। সুতরাং এইসব বিষয়গুলো মানে ধারণ করতে হবে। ধারণ না করলে তো আমি কাউকে সহযোগিতা করতে পারবো না। বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে তো ওনারা সহযোগিতা করতে পারবে না। এবং ওনারা সহযোগিতা করলেই ফ্যাসিস্ট শেখ হাসিনার সকল কিছু আগের মতো এই বাংলাদেশে যে আপনার শেখ হাসিনা যে কার্যক্রম করলো, সেই কার্যক্রম বিচার দ্রুত হবে। আর ওনারা যদি সহযোগিতা না করে সরকারের শুধু মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সরকারের সমালোচনা করতে চায়, সরকার ভালোগুলো কাজগুলোকে স্বাগত না জানিয়ে একটা মানে ন্যূনতম যে বিষয়গুলোকে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সমালোচনা করার চেষ্টা করে, সেগুলো থেকে বেরিয়ে এসে ভালো কাজগুলো স্বাগত জানাক, সরকারের স্পিরিট বেড়ে যাবে। এবং আমার মনে হয় সময় নষ্ট হবে না, খুব শীঘ্রই এই সকল বিচার হবে এবং দেশও শান্তিতে থাকবে এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলের ঐক্যবদ্ধ ভূমিকায়, আমি মনে করি সকলের ঐক্যবদ্ধ ভূমিকার ফসলই হবে আগামী সমৃদ্ধ বাংলাদেশ। সেই লক্ষ্যেই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। বুঝতে পারলাম। আমরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনা নিয়ে আলোচনায় থাকবো। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে আবারও ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। যে আলোচনাটি করতেছি সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের। এইখানে আমি বাসিদের কাছে আসতে চাই যে বাসিদ, যদি তত্ত্বাবধায়ক সরকার আগামীতে নির্বাচন হয় এবং নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার যেটা হয় যে, এবং এই তত্ত্বাবধায়ক সরকারের আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সংসদে বিল এনেছিলেন বেগম খালেদা জিয়া প্রথম, এবং বেগম খালেদা জিয়া সেই সময়ে একটি নির্বাচন করেছেন, যেই নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে। আবার তিনি যখন সংসদে গিয়েছেন, সংসদে গিয়ে এই বিলটি পাশ করে আবার তিনি পদত্যাগ করেছেন, যেটি গত 17 বছরে আমরা ভাবতেও পারিনি যে কোনো শেখ হাসিনা 2বার বলেছিলেন যে তিনি সংবিধান রক্ষায় নির্বাচন করছেন। তো তত্ত্বাবধায়ক সরকার যদি আগামীতে আসে এবং তখন যদি বিএনপির পরাজয় হয়, সেক্ষেত্রে কি হবে? এটা তো আপেক্ষিক একটা বিষয়। হ্যাঁ, আপেক্ষিক অবশ্যই বিষয়, এবং এটা ভবিষ্যতে বলে দেব, একটা ভবিষ্যতের বিষয়, ভবিষ্যতের বিষয়। আমি আপনাকে শুধু এই কথাই বলতে চাই যে বিএনপির পরাজয় হবেই বলছি না, হতে পারে তত্ত্বাবধায়ক সরকার পজিটিভ নেগেটিভ রাখবে, এটাই বাস্তবতা। কারণ তো আর বিএনপির আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু বলেছেন যে আমাকে ভোট নয়,
আপনি যাকে আপনি মনে যাকে করেন মনে করেন, সেই ভোটাধিকার প্রয়োগের আন্দোলনে আপনি আমার হাত সোচ্চার করেন। হ্যাঁ আপনি আমার হতে হবে তাও না, না। আপনি দেশ রক্ষা করার জন্য আন্দোলনে হ্যাঁ, সোচ্চার হন, শরীক হন। হ্যাঁ, এটা তো উনি বলেছেন, হ্যাঁ। অনেক অনেক আগে বক্তব্যগুলো দিয়েছেন। আমি আপনাকে শুধু বলেই, এই দেশের স্বার্থে এই দেশের যত সংকট এসেছে এবং স্বাধীনতা থেকে শুরু করে আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু একটা খুব সংকটময় সময়ে, যেখানে আপনার 25শে মার্চ রাতে আমাদের বুদ্ধিজীবী থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষকে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে গণহত্যা চালিয়েছে, তখনই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কাজটা করছেন সেটা ওনার করার কথা ছিল না। ছিল না। এই যে একজন একদম আপনার, আমি মনে করি যে ওনার সিরিয়ালটা অনেক দূরে ছিল এবং ওনার হায়ারার্কিতে অনেক দূরে ছিল। উনি এগিয়ে এসে যে বীরত্ব দেখিয়েছেন, মেজর যে আর ডিক্লেয়ার্ড বাই দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, ধরা পড়লে কিন্তু মার্শাল কোর্ট, নট অনলি মার্শাল কোর্ট, ওনাকে নির্মমভাবে হত্যা করা হতো। আপনি সেই জায়গায় যে সাহস, দুঃসাহস উনি দেখিয়েছেন কিসে, এই দেশের প্রশ্নে, এই দেশের সংকটে। এর পরবর্তীতে উনি কিন্তু ঘোষণা দিয়ে রণাঙ্গনের যুদ্ধ করে আপনার সেক্টর কমান্ডার ছিলেন, এরপরে উনি জেড ফোর্সের প্রধান ছিলেন, এরপরে উনি সেখান থেকে দেশ স্বাধীন হওয়ার পরে আবার ওনার কর্মস্থলে ফিরে গিয়েছেন এবং একটা রাজনৈতিক দলের কাছে দিয়ে গিয়েছেন। সেখান থেকে তারা আবার দেশে অনাচার সৃষ্টি করে, বাকশাল সৃষ্টি করে এদেশকে আবার ধ্বংসের প্রান্তে নিয়ে গিয়েছিল। আবার 1975 সালে ঠিক তেমনি করে নভেম্বরে 7 নভেম্বরে সিপাহি বিপ্লব কীভাবে হয়েছে, জিয়াউর রহমানকে কীভাবে ফিরিয়ে এনেছে, কারণ জিয়াউর রহমানের কাছে তৎকালীন মানুষগুলো বিশ্বাস করেছিল ওনার কাছে দেশ নিরাপদ। এবং পরবর্তীতে উনি একজন তলাবিহীন জুড়ি বলা হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশকে, সেখান থেকে একটা স্বনির্ভর বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন এবং এদেশের সকলকে রাজনীতি বলেছিলেন, হ্যাঁ, সকল একই কথা। রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। কে দিয়েছিলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে আবার উনারা যখন শহীদ হয়েছে, একটা নির্মমভাবে ওনাকে যখন হত্যা করা হয়েছে দেশের যারা কুচক্রী এবং ষড়যন্ত্রকারী, আমরা মনে করি, আমরা জানি ওনার ইতিহাস। এরপরে যখন দেশ আবারও স্বৈরাচারের কবলে পড়েছে, হাল ধরেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি 90 থেকে শুরু করে পর যতদিন বেঁচে ছিলেন ততদিন আপোষহীন ছিলেন এবং আন্দোলন সংগ্রামের বিমূর্ত প্রতীক হিসেবে ছিলেন এবং ওনাকে পরবর্তী গণতন্ত্রের মা পর্যন্ত ভূষিত করেছে এবং পুরো বাংলাদেশ দেখেছে, ওনারা জানা যায় কত মানুষ হয়েছে। এরপরে উনি এই বাংলাদেশের যে অবদান রেখেছেন, সেটাই যে আপনি একটা কথা নিজেই বলেছেন, আপনি যে উপস্থাপক, আপনি যে কথাটা বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেখেছে দেশের মানুষ মানছে না, উনি নির্বিঘ্নে সেটা ছেড়ে দিয়েছে। আপনার ফেব্রুয়ারি নির্বাচনের পরে যেটা আমার মতামত দেয়নি, এটা মতামত, ফ্যাক্ট, বাস্তবতা, ইটস আ রিয়েলিটি। আপনি বলেছেন, ফ্যাক্টটাকে আপনি তুলে ধরেছেন, এটা চিরন্তন সত্য কথা। আপনি একটা ইউনিভার্সাল ট্রুথকে তুলে ধরবেন, এটাই আপনার ব্যক্তিত্ব, এটা আপনার একজন উপস্থাপক হিসেবে প্রয়োজন। এটা যেটা আমরা বিগত দিনে দেখিনি, এরকম উপস্থাপক দেখিনি বিগত সময়ে। না, আপনি আপনার আলোচনা করেন। ট্রুলি নট, এটা আপনি সত্য, এটা তুলে ধরতে হবে। এর পরবর্তীতে আপনি দেখেন এই যে দেশের যে সংকট, একটা বড় সংকটের মাঝে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার পথে হাঁটিয়েছেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী। সুতরাং দেশের যে কোনো সংকটে এই পরিবারটা সবার আগে, মানে যে কোনো অবস্থান থেকে ছিল এবং ওনারা, আপনি মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে আমি যদি আজকে, আমি তো অনেক, উনি তো এখন প্রধানমন্ত্রী, উনি চাইলেই ওনাকে যে নির্মম নির্যাতন করে হাড় ভেঙে দেওয়া হয়েছিল, পঙ্গু করার অপচেষ্টা চাইলেই করেছিল, প্রতিশোধ নিতে পারতেন। হ্যাঁ চাইলেই প্রতিশোধ, কিন্তু উনি বুঝতে প্রতিশোধ নেবেন না। ঠিক তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে একই প্রশ্ন করেন, উনিও বলবেন দরকার নেই। এবং আরাফাত রহমান কোকো যে নির্যাতনের মুখে মারা গেছে, ঠিক একই কথা। এই বাংলাদেশে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে বিএনপি যেইভাবেই হোক সেই জায়গাতে আপনাদের আস্থা আমি আছে। সেই দিকে আসতেছি। দেখেন আপনি আমরা একদম 1990 শেষ সালে প্রান্তে, আমি আবার জাহিদের কাছে যাব। 1990 সালে স্বৈরাচার এরশাদ যখন আপনার পতন হয়েছে, তারপর একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। সেই সরকারের বিচারপতি শাহাবুদ্দিন যখন ছিলেন, তখন কিন্তু নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে এবং এরপরে আপনার 13তম সংশোধনীতে আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই তত্ত্বাবধায়ক সরকারের প্রথা চালু করেছেন। পরবর্তীতে আবারও সেই প্রথাকে আবারও নিয়ে এসেছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996, 2001 এবং 2008 সালে নির্বাচন হয়েছে। প্রত্যেক নির্বাচনে কিন্তু বিএনপি মেনে নিয়েছে এবং একটা নির্বাচন তো সরকার গঠনই করেছে। সুতরাং তত্ত্বাবধায়ক নিয়ে এবং আগামীর বাংলাদেশের মানুষ ভোট দেবে তার জন্য সরকার কাজ করছে। আমরা ছাত্রদল, যুবদল, আমরা সাংগঠনিকভাবে মানুষের উপকারে, জনস্বার্থে, জনতুষ্টিতে, জন আকাঙ্ক্ষায় আমরা কাজ করে যেভাবে যাচ্ছি। কাজ করছেন, আগামী নির্বাচনে জনগণ আপনাদেরকে ভোট দেবে। আমরা ইনশাআল্লাহ আশাবাদী, সেই লক্ষ্যে আমরা কাজ ডাক্তার জাহেদ, করছি। আমি আপনার কাছে জানতে চাই যে বিতর্ক ছিল তত্ত্বাবধায়ক সরকারের বিষয় নিয়ে, যদিও বিচারপতি কে এম হাসান কিন্তু শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হননি, অর্থাৎ বা বিএনপি জোর করেও কাউকে আসলে করেনি, পরে কিন্তু প্রক্রিয়াগতভাবে 111 আসে। এইটি আমি মনে করালাম এটা ঠিক, কিন্তু আপনার কি মনে হয় যে এখন পর্যন্ত সরকারের যে অবস্থান, সেই সরকারের অবস্থানে আপনার আস্থা
আস্থা কেমন যে আচ্ছা, আগামী প্রথমত, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে? আমার সহ আলোচকের যে পয়েন্টটা, ওনাদের কথায় কয়েকটা নাম এসেছে, আমি অবশ্যই আমার 4 মিনিট আছে আমার জি, হাতে। আমি জি। খুবই শ্রদ্ধা ভরে বলবো যে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ওনারা যেগুলো করেছে, আমরা কিন্তু কোনো সময় দেখবেন না যে এনসিপি বা আমরা যারা নতুন রাজনীতি, তারা কোনোদিনও ওনাদেরকে ছোট করে কোনোদিনও কথা না, বলছে এটা বাসি তো বলেনি। এবং আমরাও বলি না। এবং এটা কেন বলি না, কারণ ওনাদের রাজনৈতিক জিনিসগুলো আমাদেরকে ইন্সপায়ার করেছে এবং ভালোকে ভালো বলতে হবে। কিন্তু এবং আমি আমাদের যিনি এখন প্রধানমন্ত্রী আছেন, উনি অনেকগুলো ইনিশিয়েটিভ যেটা প্রত্যাশিত জনগণ মনে করে বা যেটা আমরা স্ট্যান্ডার্ড বিভিন্ন বাইরের কান্ট্রিতে দেখি, উনি অনেক কিছু প্র্যাকটিস করার চেষ্টা করছেন। এটা কিন্তু পজিটিভ দিক। কিন্তু দ্য ডিসকাশন যেই জায়গাটা আমরা আটকে যাই, সেটা হচ্ছে বিএনপি দল হিসেবে কি উনি যে রেসে চলতেছেন ওই রেসে চলতে পারবে কিনা। কারণ আপনি দেখেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে রিসেন্টলি আমরা কিছুদিন আগেও দেখেছি আমাদের এক প্রতিমন্ত্রীর যেই ধরনের কীর্তিকলাপ এসেছে, এটাকে প্রোপাগান্ডা বলবেন না কি বলবেন সেটা তাদের বিষয়, কিন্তু এটা তো এসেছে, রাইট? কিন্তু সে বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী সাথে সাথে ব্যবস্থা নিয়েছে, তো আসতেছে। তাহলে আমি একটা বললাম 3 মাসের মধ্যে চলে আসতেছে, 5 বছরে গেলে কি করবে সেটা তো আমরা জানি না এখনো, এবং প্রিভিয়াস রেকর্ডও আছে 5 বছরে। এটা আমরা ডিসকাশন যদি করি তাহলে অনেক কিছু কিন্তু নাম্বার 1 এর তো কোনো এখনো ইয়ে নাই। আসলে নাম্বার সেটা- 1 তো এগুলাকে ক্ল্যারিফাই করছে। আমি বলছি যে এইখানে যে চ্যালেঞ্জটা হবে যে সবার আগে বাংলাদেশ হয়তো ওনার একটা মেসেজ, কিন্তু ওনার মেসেজটা কি রুট লেভেল পর্যন্ত যাচ্ছে কিনা। রুট লেভেলে তো সবার আগে আমার পকেট, এটা তো চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। সবার আগে আমার দখল, সবার আগে হচ্ছে আমার নিজের সে জিনিসটা। আমি 12 বছর 14 বছর খাই নাই, এখন খাবো। দিস আর দ্য স্টেটমেন্ট ভেরি ক্লিয়ার। অনেক ভিডিও, অনেক জায়গায়, লোকাল লেভেলে আপনি যেখানেই যান, এটা একটা কমন নেচার হয়ে গেছে। তার মানে উনার আগে নিজের দলের মধ্যে সংস্কার দরকার। আমার দেশের সংস্কার তো উনি করবেনই। উনি যে লাইফস্টাইল চিন্তা করছেন, সাধারণভাবে চলার চেষ্টা করছেন, এইটাকে অ্যাপ্রিসিয়েট করে এটা ওনার দলের মধ্যে নিয়ে আসতে হবে। এটা কি এমন না যে উনি নিজেকে দিয়েই দলকে দেখাচ্ছেন, কিন্তু দল কি সেটা মানতে পারবে কিনা, সেটা কি মানতেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইরা গাড়ির পিছনে দৌড়াচ্ছেন, ওনাকে স্টেটমেন্ট দেওয়া উচিত, ভাইরা তোমরা দৌড়াবা না, এবং দৌড়ার নামায় বলা উচিত তোমরা দৌড়াইতেছো কেন। এটাকে বন্ধ করতে হবে, এই কালচার তো আমরা চাই না। এবং আমাদেরকে চিন্তা করতে হবে যে দেখেছেন, কিন্তু 17 বছরের লালিত আবেগটাকে আপনি দেখেননি। আবেগের জায়গা থেকে ভাই, আবেগের জায়গা থেকে আমি তো শেষ করে আপনি ইন্টারভিউ করি নাই না, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, আমি অ্যাড করছি আপনার সাথে। আপনাকে যুক্ত করতে হবে। নতুন কালচার তৈরি করতে গেলে আপনার রুট লেভেল মধ্যে মেসেজ পৌঁছাবে। সে যদি না পারে তাহলে এগুলা কখনো এই উদাহরণ হতে পারে না। কানেক্ট করবে না। আবেগের জায়গাটা আপনারা ব্যক্তিগত ব্যক্তিগতভাবে দেখাতে পারেন, এবং সেটা তাহলে আপনি যথেষ্ট সেটা কেন অপরচুনিটি আপনাদের সময় ফর্মাল করা দেওয়া হবে, এটা ঠিক আছে। আপনি বলতে পারেন। এবং ফর্মাল চিঠি না, আমি বলছি প্রসেসটা ঠিক করতে হবে। উনি কেন বলতে হবে? এরপরে হচ্ছে নির্দেশনা যে আমরা কাঠামোগত মৃত্যু উপেক্ষা করে আচ্ছা, আমি আপনাকে দিব সময়, আপনি শেষ করেন। তত্ত্বাবধায়ক সরকারের যে আলাপটা আমাদের এখানে সবার আগে এসেছে, যে তত্ত্বাবধায়ক সরকার চাহিদাটা বা চিন্তাটা সবারই ছিল, এবং আগামী দিনের রাষ্ট্রে কে আসবে সেটা কিন্তু আমরা বলতে পারি না। কিন্তু আমরা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মতো অনেক কিছু দেখেছি, লাস্ট মিনিটের রেজাল্ট পাল্টাতেও দেখেছি। তাহলে এই যে কাঠামোগত সংস্কার যদি না হয়, যদি আজকে জুলাইয়ের আলাপ সেটা না হলে আলটিমেটলি আমরা এই একদম রেজাল্টটা শেষ কোনোদিনও আসবে মুহূর্তে, না। আমার হাতে 45 সেকেন্ড সময় আছে, আপনি যদি তার কোনো খণ্ডন করেন। আমি ওনার 3-4টা কথা আমার কাছে মনে হয়েছে খণ্ডন করা উচিত। প্রথম কথা হচ্ছে, যিনি একজন প্রতিমন্ত্রীর কথা বলেছেন, এবং ওই প্রতিমন্ত্রী সম্পর্কে আগে জানতে হবে। প্রোপাগান্ডা নয়, ডেফিনেটলি প্রোপাগান্ডা। 2 নম্বর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রসঙ্গে উনি করেছেন, কারণ উনি ওই কাজ দেখাচ্ছেন। একজন লিডার কি করে? রাস্তা দেখায়, রাস্তা দেখিয়ে নিয়ে যায়। এখন সেই কাজটা তো উনি করছেন। একটা বিশাল ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে দেশকে নেতৃত্ব দেওয়া চারটিখানি কথা না, অনেক চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জটা উনি গ্রহণ করছেন এবং আস্তে আস্তে সেই কার্যক্রমগুলো করছেন, জনতুষ্টি পূরণ করছেন, জন আকাঙ্ক্ষা পূরণে সকল কার্যক্রমগুলো করছেন। এরপর উনি দখল করে এইটা সেটা। আজকেও জামাতের এক নেতা আপনার অন্য ধরনের আপনার চাঁদা দেয় না দেখে তার কাজ বন্ধ করে দিয়েছে। তাহলে সরকার তো বিএনপি, জামাতের নেতা এগুলো করছে কেন? কারণ ইউজ টু, ওই যে গত 1.5 বছর করেছে, এবং সেই 1.5 বছর এখন তো পারছে না। কোন বিএনপির কোনো প্রোপাগান্ডা, এই যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রায় 356টা মিথ্যা তথ্য, ভুয়া তথ্য, প্রোপাগান্ডা ছড়িয়েছিল, এবং সেই জায়গায় ওনার বিরুদ্ধে না পেরে এখন ওনার আশেপাশে যারা বেশি কাজ করছে তাদের বিরুদ্ধে লেগেছে। এই মিথ্যা প্রোপাগান্ডা শেষ হবেই, সত্যের জয় হবে, আগামীর বাংলাদেশ সুন্দর সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা চাই প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন, প্রধানমন্ত্রী যেভাবে সাদা শার্ট পরেন, সাধারণ পোশাক পরেন, এটি খুব দ্রুত দলের মধ্যে সেটি প্রক্ষেপণ হোক, দলের মধ্যে প্রতিফলন ঘটুক, এবং সারা দেশেও যেন এটার প্রতিফলন ঘটে। শুধুমাত্র আমরা বলবো যে বিএনপির নেতাকর্মীরা প্রতিফলন ঘটাবে সেরকম যেন না হয়, অন্য দলও যেন প্রধানমন্ত্রীর এই বিষয়গুলো
কে নজরে আনে তারাও যেন প্রতিপালন করেন। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।